মাননীয় সিনিয়র সহসভাপতি মুফতি মীর মুয়াজ্জের হোসেন সাইফি, তার পূর্বে বাংলাদেশের কোরআন এবং সহিহ হাদিসের অতন্ত্র প্রহরী মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার ব্যাপারে যে আলেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার সাথে আমরা যোগাযোগ রক্ষা করছিলাম। আপনারা জানেন যে স্পার্ক গ্রুপ, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সালাফি অ্যাসোসিয়েশন, আমরা যৌথভাবে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার জন্য চেষ্টা করছিলাম। এই বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের মতো একটা বিশ্ব নিয়ামত আল্লাহ রহমতকে বাংলাদেশে আনার পেছনে আমার পাশে এই হাবিবুর রহমান আজহারির মতো একজন বিশ্ব বরেণ্য, দেশ বরেণ্য আলেমী দ্বীন, তার উপর ঢাকা মেডিকেল থেকে আক্রমণ করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। আপনারা তার মুখে সেই কথা শুনুন, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, এবং আমরা আপনারা যেমন আমাদের কাছে তথ্য নিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে আপনারা তথ্য দিবেন যে আমরা যে তথ্য আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা আপনাদের উচ্চতর পদস্থ কর্মকর্তার সাথে আলোচনা করে কি ব্যবস্থা করেছেন এটা আমাদেরকে জানাবেন। যদি না জানান, আমরা আপনাদেরকে অবশ্যই হাসিনার এবং ওই আওয়ামী লীগের দোসর এবং ভারতের পাচারা গোলাম মনে করব। তো এখন বক্তব্য রাখছেন জনাব হাবিবুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার পেছনে এবং ডক্টর জাকির নায়েকের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং আনার পিছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি কথা বলছেন এবং তার উপর আক্রমণের সেই ঘটনা শুনুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সালাফি অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব, উপস্থিত সহসভাপতি এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমি 2010 সালের পর থেকে বাংলাদেশের বাইরে থাকি। আমি লেখাপড়া করার জন্য প্রথমে মিশর, তারপর মালয়েশিয়া, দীর্ঘদিন পরে আমি দেশে বেড়াইতে আসছি। আসার পর গত 7 তারিখ 7 ডিসেম্বর আমি আমার এক রোগীকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানকার যে অবস্থা সেটা দেখে আমি হতাশ হয়েছি। সেখানে রোগীরা মানবতার জীবনযাপন করছে, তাদেরকে ফ্লোরে জায়গা দেওয়া হয়েছে, এমনকি ফ্লোরেও জায়গা নেই, খুব কষ্টে তারা ওখানে ট্রিটমেন্ট নিচ্ছে। এই অবস্থা দেখে আমি খুব ব্যথিত হয়েছিলাম। আমি আমার রোগীর একটা ভিডিও করতে চাচ্ছিলাম, ছবি নিতে চাচ্ছিলাম আমার নিজস্ব রোগীর। সাথে সাথে আমি যখন আমার মোবাইলটা বের করে উঁচু করে ধরেছি, সাথে সাথে দুজন লোক আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যায়, কোনো কথা নেই। আমি বলছি, আপনি কে? কেন আমার মোবাইল নিচ্ছেন? কেন আপনি আমাকে টেনে নিচ্ছেন? তখন তারা জবাবে বলল যে আমি এখানকার স্টাফ। আমি বললাম, তাহলে আমার মোবাইল দিয়ে দেন, কেন আমাকে টেনে নিচ্ছেন? কোনো কথা নাই, কোনো বার্তা নাই। তারা আমার মোবাইলটা নিয়ে আমাকে কোথায় টেনে নিচ্ছিল আমি তাও জানি না। তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কোনো ইউনিফর্ম তাদের গায়ে ছিল না, সাধারণ মানুষ মনে হচ্ছিল। আমি এজন্য তাকে মোবাইল ছিনতাইকারী মনে করে আমি আমার মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্যে আমি সবাইকে বলছিলাম। আমার সাথে আমার ছোট ভাই ছিল, সেও তার কাছ থেকে মোবাইল যখন একটু জোরপূর্বক আনতে গিয়েছিল, তখন সাথে সাথে আমাদের উপর 4 থেকে 5 জন আমাদের উপর হামলা করেছে। আমাদেরকে কিল ঘুষি থেকে শুরু করে আমাদের গায়ের পোশাকও ছিঁড়ে ফেলেছিল। আমি সেদিন অত্যন্ত ব্যথিত হয়েছিলাম যে আমি আমার নিজের দেশে এসেও আমি নিরাপত্তা বোধ করছি না। সেখান থেকে আমি পুলিশের কাছে গেলাম, শাহবাগ থানায় গেলে আমার জিডি করার জন্য আমি যখন সেখানে গেলাম, তারা আমাকে পরামর্শ দিল একটা অ্যাপ্লিকেশন করতে। বাহির থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে, অভিযোগপত্র লিখে আমি যখন দিলাম, তারা অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠালো। পুলিশ পাঠানোর পর পুলিশ আমাকে বলছে যে আপনি কাদের বিরুদ্ধে লড়বেন? ঢাকা মেডিকেল কলেজের সিন্ডিকেটের বিরুদ্ধে কি আপনি কিছু করতে পারবেন? আমি আরো হতাশ হলাম যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে এই কথা যদি আমাকে বলে। সেখানে গিয়ে তারা অপরাধীরা পালিয়ে গেছে, যারা আমাদের উপর হামলা করেছিল তারা পালিয়ে গেছে, তাদের কেউ সেখানে উপস্থিত নেই। উপস্থিত না থাকার কারণে ওখানকার যিনি ইনচার্জ ছিল, ওয়ার্ড ইনচার্জ এবং ওয়ার্ড ম্যানেজার, পুলিশ সহ আমি তাদের সাথে দেখা করলাম। দেখা করার পরেও তারা আমাদেরকে কোনো ফয়সালা দিতে পারে নাই, তারা আমাদেরকে কোনো সলিউশন দিতে পারে নাই। তারা এটা স্বীকার করছে যে আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় হয়েছে,
সেই অন্যায়ের জন্য তারা ক্ষমা চাচ্ছে। আমি বললাম, আপনি কেন ক্ষমা চান? ক্ষমা চাইতে হলে যে অপরাধ করেছে, যে হামলা করেছে তাদেরকে নিয়ে আসেন। কিন্তু তারা সেখানে তাদেরকে উপস্থিত করতে পারে নাই। সেখানে আমরা কোনো বিচার পাই নাই। আমরা থানায় গিয়েও কোনো বিচার পাই নাই, ঢাকা মেডিকেল কলেজে গিয়েও বিচার পাই নাই, প্রশাসন সেখানে গিয়েও বিচার পায় নাই। সর্বশেষ আমি বিচারের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যিনি পরিচালক আছেন, পরিচালকের কাছে আমি একটা অভিযোগপত্র দিয়েছি। যখন সেখানে অভিযোগ দেওয়ার জন্য গিয়েছি, তারা আমাদের অভিযোগ নেওয়ার ক্ষেত্রে টাল বাহানা করছে। আপনি কেন ওখানে গিয়েছিলেন? আপনি কেন ছবি তুলতে গিয়েছিলেন? আমি বললাম, ছবি তোলা যদি আমার অপরাধ হয়ে থাকে আমার রোগীর, তাহলে আমাকে তো বললেই হয়, ভাই এখানে তো ছবি তোলা যায় না, এখানে ছবি তোলা নিষিদ্ধ জায়গা, ছবি না তুলে আমাকে বলতে পারতো ছবি তুলেন না। কিন্তু আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে আমাদের গায়ে যে হাত দিল, আমাদেরকে মারলো, আমাদের উপর হামলা করলো, এটা কি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কোনো আইন বা কোনো রুলসে পড়ে? তারা কোনো জবাব দিতে পারলো না। তারা আমাদের অভিযোগটা নেবে না। শেষে জোরাজুরি করার পরে অভিযোগটা নিয়ে বলল, আপনাদেরকে ফোনে জানানো হবে। কিন্তু আমরা আরো হতাশ হলাম। আমাদেরকে এই পর্যন্ত 8 তারিখ থেকে এই পর্যন্ত আর কেউ আমাদেরকে কোনো প্রকার ফোন বা কোনো সলিউশন কিছুই দিতে পারে নাই। আমি আজকে আপনাদের সামনে, আপনাদের পক্ষ থেকে, আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে সব জায়গায় দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। সেখানে আওয়ামী লীগের দোসররা এখনো রয়ে গেছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না। সেখানে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সিন্ডিকেট গড়ে তুলছে। আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, এই সিন্ডিকেট ভেঙে সেখানে সুন্দর পরিবেশ তুলে আনুন। যারা সেখানে কাজ করছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সঠিক ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তাদের কাজ ভালোভাবে করতে বলুন, এবং তারা যেন সাধারণ মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, সেই শিক্ষা তাদেরকে দিন। আমি আপনাদের মাধ্যমে দাবি রাখছি আমাদের সরকারের কাছে, আজকে যার জন্য আমরা দাঁড়িয়েছি, শহীদ হাদি ভাই, সে জীবন দিয়েছে দেশের জন্য, ইসলামের জন্য, তার খুনিদের যেন বিচার করা হয়, এই দাবি রেখে আমার কথা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।